গুলশান বনানী সহ ঢাকায় 7টি বাড়ি, চট্টগ্রামে একটি পোশাক কারখানা আর কক্সবাজারে আছে একটি বিলাসবহুল আবাসিক হোটেল। এসবেরই এক এবং একমাত্র উত্তরাধিকারী সুন্দরী ডিভোর্সি পাত্রীর জন্য পাত্র প্রয়োজন। বিশেষ দ্রষ্টব্য, পাত্রকে প্রতিষ্ঠিত করা হবে। এ ধরনের বিজ্ঞাপন দেখে যারা লোভের গুঁফে তেল দেন, আজকের পর্বটি বিশেষ করে তাদের জন্য। আশা করি 1 ঘন্টা বাদে গাছের কাঁঠাল গাছেই থাকবে আর বন্ধ হবে গোঁফে তেল দেয়া। জীবন জীবিকার হ্যাঁচকা টানে এই মানুষগুলোর বেশিরভাগই গ্রামের শিকড় ছেড়ে শহরে হয়েছে। চোখে মুখে প্রতিষ্ঠিত হবার স্বপ্ন নিয়ে ঘুরছে এগুলি ওগুলি। কিন্তু এই শহরে টাকা ওড়ে এ কথা যেমন ঠিক, আবার চাকরি যে সোনার হরিণ তাও ভুল নয়। সেখানে চট জলদি বড়লোক হবার স্বপ্ন দুঃস্বপ্ন বই কি আর কিছুই নয়। যেহেতু প্রতিদিনই দেশে কর্মহীন শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিশেষ ধরনের খবরের কাগজের ঘাটতি। সেই কাগজগুলোতে মুখ গুঁজে চাকরি খুঁজছে বেকাররা। কিন্তু খবরের কাগজে শুধু চাকরির বিজ্ঞাপনই থাকে না, আরও থাকে বাড়ি ভাড়া, ছাত্র পড়ানো এবং পাত্র চাই বিজ্ঞাপন। এরকম একটি খবরের কাগজে অনুসন্ধানী চোখ বুলাতে বুলাতে একটি বিজ্ঞাপনে চোখ আটকায়, যার শিরোনাম পাত্র চাই। সেখানে দেয়া ফোন নম্বরে কল করা, তারপর কথা হলো বিজ্ঞাপনদাতার সঙ্গে। কানাডার সিটিজেন তো মেয়ে এগুলো টাকা পয়সা আমাদের দেন, খরচ করেন, কাজ হবে। আচ্ছা, মেয়ে কিরকম এবার ভাই? দেখতে সুন্দরই হবে তো? অভিযোগ? হ্যাঁ হ্যাঁ, 100%। না, আমি তো টাকা তো ভাই 2000 তো একটু বেশি হয়ে যায় ফার্স্টেই। কত টাকা আছে কি বুঝেন তো, বেকার মানুষ। 500 কত টাকা আছে? 500 ভাই এরকম নিয়ে আসলে হবে না? 500 এখন 700 টাকা পাঠাতে পারবেন আমার কাছে? ভাই কালকে আমি যান, কালকে সত্যি টাকা দেবো। সব ফকিন্নির বাচ্চারা এসব পারে নাকি? দেখ, গাল ভরা গালাগালি খেয়ে টিম আন্ডার কভার একের পর এক নাম্বারে ফোন করতেই থাকে। অনেক নম্বর বন্ধ, কেউ ফোন ধরছে না, আবার কেউ ধরে কথা বলে না। এরকম বেশ কিছুক্ষণ মিস ফায়ারের পর গুলি লক্ষ্য ভেদ করতে সক্ষম হয়, অর্থাৎ জায়গা মতো ফোন পৌঁছায়। আমার বয়স 28 বছর হয়েছে। লেখাপড়া হচ্ছে কি আমার ইন্টার পাস। 4টা-5টার দিকে কোথায় আসবো? ফকিরাপুল কোন জায়গা? ফকিরাপুল আমার ডিউটি। দেখা করতে হলে যেতে হবে ফকিরাপুল। প্রয়োজনীয় কাগজপত্র আর প্রাথমিক ফি বাবদ লাগবে 1700 টাকা। ও, অফিসিয়াল ফি কত? 1700 টাকা। আচ্ছা, আমি মেয়েকে দেখতে পারবো আজকে? যাক যাক, আলহামদুলিল্লাহ। মেয়ে কিন্তু ভাই সুন্দর হইতে, কারণ বুঝেন না, ফ্যামিলি, নিজের একা বিয়ে করতে চাচ্ছি। ফোনালাপ শেষে ফকিরাপুলের উদ্দেশ্যে টিম আন্ডার কভার। কাছাকাছি পৌঁছে ফোন দেয়া হলে থাকতে বলা হয় ফকিরাপুল কাঁচা বাজার গলিতে। অনুসন্ধানী সাংবাদিকতার প্রথম শর্ত হল মাছির মতো চারদিকে চোখ থাকতে হয়। শর্ত মতো টিম আন্ডার কভারের সেই চোখ আছে। তাতেই ধরা পড়ে আমাদের ফলো করা হচ্ছে। যিনি করছেন তার পরনে জিন্স প্যান্ট আর ফুল হাতা গেঞ্জি। বুঝেও না বোঝার ভান করে আবারও সেই মাধ্যমকে ফোন দেওয়া। তার কথা মতো একটু সামনে গিয়ে একটি চায়ের দোকানে দেখা হয় কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে। আলাপে জানা যায় তার নাম জসিম। কোনো সমস্যা বাচ্চা নাই, মেয়ে কিন্তু খুব ভালো, বর্তমান আমরা সব থেকে ভালো আছে। আপনার আর্থিক অবস্থা খুবই ভালো আছে, বুঝছেন? ওই দিকে আপনি ওনাদের সংসারী থাইকে ওনাদের ব্যবসা দেখাশোনা করতেন, ভালো চেষ্টা করতে পারবেন। কথা কম টাকা বেশি, এটাই এই জগতের নিয়ম। তাই কথা একটু এগুতেই জসিম সাহেব টাকা চায় 1700। বাহানা মেয়ে দেখা বাবদ দিতে হবে। যদি এরিয়া ম্যানেজার ফোন দেয় আমাকে, কাছে ম্যানেজার দিলে দেয় আমাদের ইয়ে আছে, নিয়ম আছে। নিয়ম তো আমি তো বুঝি, ধরেন যদি ফোন দেয় আর যদি কথা তাহলে তো টাকা আছে, সমস্যা নেই। সদস্য ঠিক আছে, দিই মতো একই বাকিদের সন্ধ্যা পর দিয়ে দেবো। ওইটা মনে হয় কোনো বিষয়। 1000 টাকায় আপাতত জসিম সাহেবের মুখ বন্ধ হয়। এর পরের পর্ব পাত্রী দেখা। এবার টুইন টাওয়ারে গিয়ে সোজা ফুড কোর্টে। সেখানে গিয়ে দেখা যায় একজন পর্দানসীন মহিলা। সালাম বিনিময় শেষে কথা শুরু হয় তার সাথে।
টাকা দিয়ে থাকি না খেলবা আর আমি দেশের বাড়ি? দেশের বাড়ি ফরিদপুর যাওয়া খুব কম ঢাকা দিয়ে। এখন আপনার বলবো না কি বলবো, তুমি বলবো। আর আজকের একটা যাক তারপর থেকে বলবো। এই স্বর্ণের কথা যেন কি বলছিলেন? বলো কতটুকু লাগবে? কতটুকু লাগবে সেটা না, মানে ওখান থেকে কি চেন কিনবেন জুয়েলার্সের থেকে? চেনের থেকে ঝুমকা দিলে ভালো হয় না? ঝুমকা ঝুমকা পছন্দ করে? ঝুমকা আমার খুব পছন্দ, লিপস্টিক খয়েরি পছন্দ, হালকা গোলাপি। ফোন নাম্বার তো নিশ্চয়, অবশ্যই ফোন দিবা। আর কালকে কেনাকাটা হলে আমি ওই শাড়ি যেগুলো কেনা লাগে ওগুলো টাকা তুমি পাঠাই দিও, ওইটা আমি কিনে নিব। আর গহনাটা তুমি কিনে দিও। কিছুক্ষণ পরই কথা বিজ্ঞাপন প্রসঙ্গে গড়ায়। জানতে চাওয়া হয় তার সম্পদের সত্যতার সম্পর্কে। ছোট থেকে থাকে? হ্যাঁ, স্থানীয় মালিকাকে নিজস্ব বাড়ি সাততলা। আপনাদের? হ্যাঁ, কি আছে ঢাকাতে? বাড়ি আছে, গাড়ি আছে। টুকটাক কথাবার্তা আর বেশি বেশি খাওয়া দাওয়া চলতে থাকে। এক ফাঁকে বিয়েতে মেয়ের মত আছে কিনা জানতে চাওয়া। মতের বিষয়ে পরে মন্তব্য করার কথা জানিয়ে আসে টাকা পয়সা প্রসঙ্গ। যে আমার বউ হবে তার জিনিসপত্র যা কিছু আমি আমার পছন্দ মতন করি। কিছু কেনাকাটা আমার হাতে ছেড়ে দাও, শুধু তুমি বাজেটটা যতটুকু হয় এতটুকু আমাকে দিয়ে দাও, প্রয়োজনে টাকা ভরে আমি আমারটা কিনে নেব। আর তোমারটা তুমি খালি গহনাটা তোমার পছন্দ মতো তুমি কিনবে। ওর কাবিনের শ্বশুর বাড়ির টাকা শালাশালি তো আছে, হ্যাঁ। ওই টাকা পয়সা নিলে আমি তোমার বিয়ের সময় দিয়ে দিলাম। এখন তুমি হিসাব করো যে টোটালে কতটুকু দিতে পারবা। যদি কাবিন করি কয় লাখ টাকা করবা? 5 লাখ টাকা। 5 লাখ টাকা করে হইলে কম করে হইলে কাজিরে 10,000 টাকা দিতে হবে। আর ধরে নাও এবার এই যে 15,000 টাকা দিলাম খুশি না, হ্যাঁ, তাই না? আবার উসুল আছে, উসুল তো উসুল, যদি কেনাকাটাটাই তো উসুল দিয়ে দিবে। উসুল তোমার হাতে কত দিতে হবে? 5 লাখ টাকায়। তোমার ইচ্ছা, তুমি যা দাও, যা দিবে আমি তাই মাইনে নেব। 50,000, 5 লাখে 50,000 টাকা দিলে না। হ্যাঁ, কথাবার্তা আর খাওয়া দাওয়া শেষে মিডলম্যান জসিম মেয়েকে কিছু টাকা দিতে বলে, কিন্তু টাকা তো আর গাছে ধরে না। তাই ভুজুং ভাজুং বুঝিয়ে পাত্রীকে নিয়ে বাইরে বের হওয়া। তারপর তার কাছে বিয়ের সময় জানতে চাওয়া। উত্তর ফোনে জানানো হবে বলে পাত্রীর প্রস্থান। আমি কালকে কোন সময় আসুন সেটা আগে। রাতে আমি কথা বলি আমার সাথে। পাত্রী যাবার পর শুরু হয় জসিমের শ্যালক টাইপের আবদার। এটা গেঞ্জি তার জন্য আমার জন্য কি সাইজ আপনার? আমার হলো আপনার কাছে আমার কাছে সাইজ ফুলতা না, এম সাইজ দিলে হবে। হ্যাঁ, মিডিয়াম ফুলতা। প্যান আর প্যান দুটো হলো 33-34। হ্যাঁ, 33-34 সাইজ। আর কিছু আর 10,000 কাজীর কোট, 5,000 কাজীর ফি। আচ্ছা, আপনার দিলাম 10, 25। উসুল দিতে হবে কত? উসুল 5 লাখ টাকা নিলে করবেন 1 লাখ বা 50,000। 50,000 তাহলে 50 আর 25 কত? 75,000 টাকা কালকে আমি সোজাসুজি কাজীর অফিসে এসে দিয়ে দিই আগেই। কেবল বিয়ের গোলাপ গাছ লাগানো হয়েছে, সেই গাছে ফুল ফুটতে এখনো ঢের বাকি। এই ফাঁকে আমরা দেখাবো নামী কোম্পানির নাম ভাঙিয়ে কিভাবে বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করা হচ্ছে সাধারণ মানুষদের সঙ্গে। এই বিজ্ঞাপনটিতে একটু মনোযোগী চোখ রাখুন। GP3G নেটওয়ার্কে চাকরি, ভালো বেতন, সুযোগ সুবিধাও কম নয়। যে কোনো বেকার তরুণ তরুণী বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হবেন। টিম আন্ডারকভারের পাবলিক নাম্বারে আসা একটি ফোনের সূত্র ধরে গন্তব্য নবাবগঞ্জ। পত্রিকায় GP3G নেটওয়ার্কের চটকদার বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হয়েছিলেন এই তরুণী। যদিও সামাজিক মর্যাদার কথা ভেবে তাকে আমরা অস্পষ্ট রেখেছি, কিন্তু তিনি কিভাবে প্রতারিত হয়েছেন সেই ঘটনা তার মুখে আমরা আগে শুনব। বলে আপনি যদি ইন্টারভিউতে পাশ করেন, চাকরি যদি হয়, আপনি কিন্তু কিছু টাকা পয়সা নিয়ে আসেন, 4-5 হাজার টাকা নিয়ে আসেন, লাগতে পারে। যে ঠিকানা দিছিল সে ঠিকানা অনুযায়ী আমি ওই নতুন বাজার যেয়ে দাঁড়ানোর পরে আমাকে বললো জামি মসজিদের ওইখানে। তো আমি গেছি, যাওয়ার পর একটা লোক আমাকে আগায় নিয়ে আসলো। আসার পরে আমি অফিসে গেলাম, আমাকে বললো যে হ্যাঁ টাকা দেন। একটা ফর্ম দিল, পূরণ করলাম। পূরণ করার পরে বললো যে পুলিশ ভেরিফিকেশনের জন্য 500 টাকা আর এমনি 3,500 টাকা আমাকে দিতে হবে। বেতন হয়েছে 24,900 টাকা।
আরও ফ্যাসিলিটি পাবেন, ল্যাপটপ পাবেন, মোবাইল পাবেন, এরকম টিএ ডিএ এরকম পাবেন। পাওয়ার পর আপনি জয়েন করতে পারবেন। 72 ঘন্টা পর আপনাকে জানানো হবে ইমেলে। পরে 72 ঘন্টা পরে আমি ফোন করলাম। ফোন করার পরে বলতেছে যে 72 ঘন্টা পরে না, আপনি 15 তারিখে পরে জানান। 15 তারিখ পরে আপনাকে জানানো হবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে। তো আমি 15 তারিখে ওরাই আমাকে ফোন করলো, বললো আপনার চাকরি হয়ে গেছে, আপনাকে কালকে দুপুর 2টায় আমার বস ফোন করবে, ফোন করে আর কি আপনাকে কাগজপত্র দেওয়া হবে। পরে বিকালে ফোন করে বলতেছে যে আরো 7,000 টাকা দিতে হবে। তো বসের সাথে কথা বলে বললো যে না, 5,000 টাকা দিতেই হবে আপনাকে। দাম বলছেন 5,000 টাকাও দিব না। বলে আবার বসের সাথে কথা বলে আর 3,000 টাকা অন্তত দেন। আমি বলছি না, 3,000ও দিতে পারবো না। পরে বললো যে ঠিক আছে, আপনি বিকাশ নাম্বার দিন, আপনি টাকা আপনি ফেরত নিন। তো আমি বিকাশ নাম্বার দিলাম, টাকা ফেরত দেওয়ার কথা তো দিল না। পরের দিন আমি ফোন করছি, ভাই আমার টাকাটা ফেরত দিবেন না। সে আমাকে উল্টা গালি গালাস, আমাকে মানে রেপ করবে, ওখান থেকে রেপ করে রাইখা দেয় নাই, উল্টা পাল্টা কথা বললো। বলার পরে বলতেছে যে টাকা নিতে আসবি আয় অফিসে। শুধু টাকা নিয়ে তারা ক্ষান্ত হয়নি, পরবর্তীকালে যখন টাকা ফেরত চাওয়া হয় তখন শুনতে হয় ধর্ষণ সহ নানা লাঞ্ছনার হুমকি। কি ব্যাপার, আপনি আমার টাকা ফেরত দিবেন না? অফিসে আসেন, সমস্যা কি? আমি অফিসে যাবো কেন? আপনি আমার টাকা নিয়েছেন, চেক দিয়ে দিচ্ছেন, বলছেন আপনি এবার আসলে 2 ঠ্যাং আলোক করে আপনার ধরে চাকরির দরকার নেই। আপনি প্রতিদিন রাত্রে নাইট করবেন আমার সাথে, প্রতি নাইটে 5,000 টাকা করে দিব। তোর মুখে কিরা পড়বো, তুমি কাজ করবা? তোর মুখে কিরা পড়বো। পত্রিকায় চটকদার বিজ্ঞাপন দেখে যারা লোভী গোফে তেল মাখেন তারা কি তাদের ভুল বুঝতে পেরেছেন? আশা করি পেরেছেন। আর যারা এখনো পারেননি তাদের জন্য বাকি তথ্য প্রমাণ নিয়ে ফিরব বিরতির ক্ষণিক বিরহ শেষে। ক্ষণিক বিরহ শেষে আবারও মালা গাঁথব অনুসন্ধানী গল্পের। আমরাও চাকরি করতে চাই সে জিপি 3G নেটওয়ার্কে। দেখি লোক ঠকানো আর নারী লাঞ্ছনাকারীরা এখনো সরব কিনা। বিজ্ঞাপনে দেয়া 0177667810 এই নম্বরে ফোন দিয়ে প্রাথমিক যোগাযোগ শুরু। হ্যালো, আসসালামু আলাইকুম। এই চাকরির খবর, এই যে জিপি টাওয়ারে নিয়োগ। কোথা থেকে বলছেন? আমি সদরঘাট থেকে বলতেছি, কালীগঞ্জ। ভাই আমি তো পরশুদিন চলে যাব, তো কালকে যদি আপনাদের চাকরির মেয়াদ থাকে তো আমি আপনাদের সাথে আমার চাকরির ব্যাপারে কথা বলতাম। এটা কালকে যদি খালি থাকে জানা হবে। কিছুদিন পর অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে আবারও ফোন। তখন তারা একটি ইমেল করতে বলে। মেইলের পর আবারও ফোন। তখন অপর প্রান্ত জানায় চাকুরি পেতে হলে 3,000 টাকা ফি আর পুলিশ ভেরিফিকেশনের জন্য আরো 500 টাকা দিতে হবে। জি স্যার। বলছি অডিট অফিসার করবা? জি স্যার। বলছি ডিউটি 9টা থেকে 5টা করতে পারবা? 9টা থেকে 5টা, হ্যাঁ স্যার পারবো। অ্যাকাউন্ট নাম্বারটা লেখেন, একটা নাম্বার লেখেন। একটা নাম্বার 017848 017848 77 77 94 945 ওটা বিকাশ পার্সোনাল। আপনি ইউনিফর্মের জন্য 3,000, পুলিশ ভেরিফিকেশনের জন্য 500। ঠিক আছে? 3,000 টাকা হচ্ছে যে আমার ফর্ম। আগে টাকা দিতে হবে স্যার? জি স্যার আমার ইন্টারভিউ হবে না স্যার? তাহলে ইন্টারভিউ হবে না, 72 ঘন্টার মধ্যে ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন রিপোর্ট আসার পর অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে, তারপর জয়েনিং। ওটা 5 তারিখে। ও 5 তারিখে আমারই হবে। এর কয়েকদিন পরে মার্চ মাসের 3 তারিখ আবারও ফোন করা হয়। তখন দেখা যায় নাম্বারটি বন্ধ। তখন উপায়ন্ত না দেখে প্রতারিত সেই নারীর কাছ থেকে ঠিকানা নিয়ে অফিসের খোঁজ। খুঁজতে খুঁজতে অফিসের দেখা মেলে, কিন্তু সেখানে আর নেই সেই প্রতিষ্ঠান। জিপি 3G অফিস কিভাবে বদলে গেল জানতে বাড়ির সিকিউরিটি গার্ডের সাথে কথা বলা। জানা যায় দিন কতক আগেই তারা উঠে গেছে, কিন্তু যাবার আগে প্রতারিত সে নারীর মতো আরো 1000 খানেক লোকের স্বপ্ন চুরি করে নিয়ে গেছে তারা। সবসময় খোলা রাখে না, বুঝছেন? কোন সময় খোলা থাকে, কোন সময় বন্ধ থাকে, এটা কোনো সিকিউরিটি নেই। মেঘে মেঘে অনেক বেলা হলো, সময়ও গেল। এই ফাঁকে গোলাপ গাছে ফুল ফুটেছে। চলুন সে বিয়ের গোলাপ ফুল দিয়ে মালা গাঁথাগাঁথি শুরু করি। প্রথম সাক্ষাতের পর পাত্রপাত্রীর ভাব খুব জমেছে। রাত বিরাতে মধুমাখা আলাপনে ওয়েটিং থাকে দুজনেরই ফোন নম্বর। আচ্ছা, তোমার আমার কি সত্যি পছন্দ হয়েছে? আমি কি মিথ্যা কথা বলে আসছি? যাক, আলহামদুলিল্লাহ। কতটা ভালোবাসবা বলো তো?
এখন তো বলে বোঝাতে পারবো না, প্র্যাকটিক্যালে দেখাইলে না বুঝাইতে পারতাম। সেটাই। তোমার আব্বার যে লবণের ফ্যাক্টরি, ওইটা কত বড়? অনেক বড়। তোমাদের এই যে 7 তলা যে বাড়িটা আছে, ওইটা কার নামে? আমার। ও, এটা আমার বউ সব। আচ্ছা, ওই যে তোমাদের যে হোটেল আছে, হোটেলে আমরা হানিমুন করতে পারবো না? এদিকে দালাল জসিমও বেশ রসিক সেজে খোঁটা দেয়। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি ভাই ভুলে গেলেন? না ভাই, আমি এই যে অফিসে এই যে এখন এই যে কি করতেছি। আমাকে ম্যাডামের ভাই আমার ভুলে গেল নাকি আবার? আরে না, কালকে তো আপার সাথে অনেক, আপনাদের আপার সাথে অনেক কথা হলো। পরের দিকে আসতেছেন আপনি? আমি তো মনে করেন চাচ্ছি যে 2টার মধ্যে চলে আসতে। সব বুঝে রাখবেন, মনে করেন আমি যাব তাড়াতাড়ি যেন বিয়ে করে, আমরা বিয়ে করার পরে সাথে সাথে হানিমুনের উদ্দেশ্যে দূরে কোথাও যাইতে পারি, বুঝেন নাই? হানিমুনে ছুটি পাইবে না এখন? আরে এই এত বড় লোকের মেয়ের বিয়ে করলে আবার চাকরি বাকরি করতে হয় নাকি? শুধু ফোনে প্রেমের আলাপই করে না পাত্রী, আসে খরচ খরচার বিষয়, কারণ টাকাই তাদের মূল লক্ষ্য। টাকা কি তোমাকে আগে দিয়ে দিব নাকি বিয়ের পরে, কবুল করার পরে দিব? না, এখনই আগে। হ্যাঁ, তোমরা কোটিপতি, তোমার বোন থাকে কানাডা, তোমাদের কি আর টাকার অভাব? টাকা সব মিলা কত আছে সেটা বলো। আমার টোটাল ব্যাংকে আছে ৭৮,০০০ টাকা। তাহলে ব্যাংকে তুমি ১,০০০ টাকা রাখা, বাকি টাকা উঠাইও। ব্যাংকে ১,০০০ টাকা রাখবো, বাকি টাকাটা তুমি উঠাইও। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি বাকি টাকাটা উঠে আমি সুন্দর মতো করে চলে আসবো। তবে আমারে তুমি ছাইরা দিবা না তো? আর এগুলো কি কথা বলেন পাগলের মতো? কথাবার্তার পর আসে সেই কাঙ্ক্ষিত দিন, মানে বিয়ের দিন। এখন কি রওনা দিচ্ছেন? হ্যাঁ, এই যে জিনিসপত্র সব গুছাইতেছি। তোমার কি অবস্থা? আমার অবস্থা খুব ভালো। কাজী এগুলি সবকিছু ঠিক হয়েছে নাকি? ওগুলো সবকিছু এসে করবো ভাই। নাকি এগুলো কি ধরনের কথা? আমি আসতেছি না, আমি বললাম না আমি রেডি হইতেছি, সাজতেছি। ও, স্বাস্থ্য বিউটি পার্লারে গেছো? হ্যাঁ, বিউটি পার্লারে গেছি। হ্যালো, আসসালামু আলাইকুম জসিম ভাই। কি কোথায় বিয়েটা হবে, কই? আর ভাই আছে কাজীর অফিসে। আপনার জন্য 2টা গেঞ্জি আর 2টা প্যান্ট কিনছি। আর ওই যে আপনি যে 10,000 টাকা চাইলেন না, ওইটা আমি সাইড করে আপনাকে আস্তে করে দিয়ে দিব। যাদের বিরুদ্ধে লড়াইয়ে নামছে টিম আন্ডারকভার, তারা খুবই সংঘবদ্ধ, তাই আমরাও শক্ত দলই সাজাই। কথা মতো ফকিরাপুলে ছদ্মবেশী টিম আন্ডারকভার দেখা দালালের সাথে। এরপর রিকশা যোগে পাত্রীর সাথে দেখা করতে কর্ণফুলী মার্কেটের দিকে। পথের মধ্যেই টাকার কথা জানতে চায় দালাল। আগেই বলেছি তাদের মূল লক্ষ্য কিন্তু টাকা। এই অনুযায়ী আর কি কাবিনের কাগজে যেটা এর অনুযায়ী আমার যেটা দিবেন ম্যাডামের সামনে দিবেন। জ্যাম এড়াতে বেশ আগেই রিকশা থেকে নেমে হাঁটা শুরু। হাঁটছি আর মুরগি সাজার অভিনয় করছি। পেছনে অনুসরণ করছে আন্ডারকভারের ব্যাকআপ টিম। গপসপ করতে করতে দালাল জসিম ও টিম আন্ডারকভারের বিবাহযোগ্য পাত্র পৌঁছে যায় কর্ণফুলী মার্কেটে। চলন্ত সিঁড়ি বেয়ে 4র্থ তলায়, তারপর পাত্রীর জন্য অপেক্ষা। কিছুক্ষণ পর মুখে ছলনার হাসি নিয়ে পাত্রী হাজির। বসতেই দালালের কাছ থেকে প্রস্তাব আসে, টাকা পয়সা আছে কিনা। কত? হ্যাঁ, 10,000। দালালকে এক পাশে সরিয়ে এরপর শুরু হয় মিয়া বিবির কথোপকথন। আচ্ছা, আমি একটু অল্প কথা কই, একটু কথা কই। হ্যাঁ, কারণ আমরা তো বিয়ের সাথে করবো, একটু কথা বলতে কই। কোর্টের কাগজ এটা, তোমার আমার কাবিন নামা। আমি সাইন লাগবো না? আগে করাই নিয়ে আইবো, পরে দুজনে বৈশাখ সাইড করবো। তখন আগে করাই নিয়ে হোক, লটারি পাবলিক ম্যাজিস্ট্রেটের সিগনেচার করব। আমি তো কথা কই বলি, আমি গেলে দেরি হলো না বাবা, করাইলি আগে 10,000 টাকা দিয়ে বিদায় করো, পরে কথা কইতাছি। পাত্রীর সাথে কথা বলার শেষে দালালের গতিবিধির ওপর নজরদারি বাড়ানো হয়। তার ভাবগতি খুব একটা সুবিধার মনে হলো না, তাই তাকে পাত্রীর কাছ থেকে আনা হলো টাকার লোভ দেখিয়ে। তখন দালাল ফোন আসছে এমন ভাব ধরে পালানোর ফন্দি করতে থাকে। ঠিক সে সময় তাকে খপ করে ধরে ফেলা।
মাথায় ধরো, আর ওই মহিলা কোনো মারামারি নেই, কোনো মারামারি নেই, মাথায় ধরো। উনি আপনার কি হয়? কে? আমি কিছু না, কিছু না, কিছু হয় না। না আপনার কি হয়? কিচ্ছু না। কেন? না আশ্চর্য কথা, কিচ্ছু হবে না, ওনার সাথে এমনি আমার পরিচয়। ধরা খেয়ে দালাল গড়গড় করে সব বলে দিতে থাকে। সেটা শুনতে জড়ো হয় উৎসুক দোকানদার ও জনতা। 3টা বিজ্ঞাপন দিচ্ছি, হয় না, একটা হয় না। এটা ভুল হয়ে গেছে ভাই। এই নিয়ে কয়বার আপনার সত্যিকার অর্থ? না, আর আগে কখনো আপনি যদি না বলতে চান ভাই, আপনাকে রেখে ওনাদের মধ্যে আমি চলে যাব, পুলিশকে ফোন দিব, এরপরে আপনি গণধ হলেই যদি খেতে চান সেটা হবে, কোনো সমস্যা নেই। ভাই এর আগে এরকম মহিলা চক্র নিয়ে সে আসছে, তার সাথে সিঙ্গেল মহিলা ছিল, বোরকা পরা, চিকুন চাকুন। উনার হাজবেন্ড এবং উনার পোলা ইসা উনার এখানে ফালায় মারছে লিফটের কোনায়। তখনই গণমাধ্যমের রিমান্ডে দালাল জসিম। 7তলা বাড়ি, মালিবাগে, হ্যাঁ, লবণের ফ্যাক্টরি, কক্সবাজারে হোটেল। ওনার তো হাজবেন্ড নাই, ওনার কি দেওয়ার জন্য কথা হয়েছে? কিন্তু উনি কি সেই বলেন আপনি ওনার মালিবাগে 7তলা বাড়ি আছে, না, ওনার বাড়ি নেই। লবণের ফ্যাক্টরি আছে, কক্সবাজারে হোটেল আছে? নাই। আপনার বিজ্ঞাপনে কি ছিল? দালালের পর এবার পাত্রীকে জিজ্ঞাসাবাদ। আমার অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, যেটার জন্য উনি আমাকে বলছে, আর সেটার জন্যই আমি আসা। বলেছেন না যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা আছে, হ্যাঁ, এটা আমি বলছি। তারপর 2000 টাকা রেখে আপনার বাকি টাকা নিয়ে, হ্যাঁ, আমি এটা বলছি। কিন্তু আপনার কি একবার মনে হয় না আপনার প্রতারণা করছেন? হ্যাঁ, আমার মনে হয়েছে যে এটা তো ভুল, বা এটা তো মিথ্যা, বা এটা তো অন্যায় হইতেছে। তারপরে তো এখানে তারপর আমার না, আমার এখানে আসাটা ইচ্ছা না, সত্যি কথা বলতে আমার কিন্তু ইচ্ছা না, কিন্তু এটা আমার জোরে আসা হয়েছে, আমার মন ছিল না এখানে আসার জন্য। কিছুক্ষণের মধ্যেই ভয় পেয়ে হাত জোর করে ক্ষমা চাইতে থাকে প্রতারক পাত্রী। তাহলে আমরা পুলিশের কাছে আপনাদেরকে দিয়ে দিই। না 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 ভাই, আপনারা সত্য কথা বলেন। আমি ভাই না, আপনারা সত্য কথাটা বলেন। বিরাট বড় ভুল হয়ে গেছে, আমি আপনাদের কাছে সবার কাছে মানে মাপ চাই ভাই। কিছুক্ষণের মধ্যেই কোলে শিশু নিয়ে ঘটনাস্থলে উপস্থিত পাত্রীর মা। তুমি এখানে কেন? আমার কথা হচ্ছে উনি যদি এগুলো কি করছে না করছে, তুমি এখন আসবা কেন? এরই মধ্যে উৎসুক দোকানদার আর জনতার চাপাচাপিতে রমনা থানায় ফোন দেওয়া। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত রমনা থানার পুলিশ। বিষয়টা হলো কি, এরা হলো যে বিভিন্ন ম্যারেজ মিডিয়া যে না, মানে পত্রিকাতে না, পাত্রী চাই পাত্র চাই, এরা হলো সেই মানে চক্রের লোক। তারপর প্রতারকদের আটক করে নিয়ে যায় রমনা থানায়। বুদ্ধিমানরা নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পেরেছেন প্রতারণা কি, কাহাকে বলে এবং কত প্রকার। আপনাদের জানার ভান্ডারকে আরো একটু সমৃদ্ধ করতে বলি, এই রাজধানীতে প্রতিদিন 100 জনের শতকরা 23 জন মানুষ এভাবেই কারো না কারো দ্বারা প্রতারিত হচ্ছে। তাই নিজে প্রতারিত হবার আগে সাবধান হন আর প্রতারণা থেকে বাঁচার বাকি কৌশল জানুন টিম আন্ডারকভার লাইভে। দর্শক স্বাগত টিম আন্ডারকভার লাইভে। গত 7 দিন আগে পর্বটি প্রচার হওয়ার পরে গত 7 দিনে আমাদের কাছে অসংখ্য ফোন এসেছেন এবং তারা প্রত্যেকেই বলেছেন যে আসলে এরকম ভাবে প্রতারিত হয়ে তারা ভুক্তভোগী হয়েছেন এবং অনেকে তারা বড় বড় অঙ্কের টাকা সেখানে খুইয়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজকে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপদ বিজ্ঞান বিভাগের শিক্ষক সৈয়দ মাহফুজুল হক মার্জান। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং বরাবরের মতো আমাদের সঙ্গে অন্য স্টুডিওতে অনুসন্ধানকারীরা থাকেন, কিন্তু আজকে তারা নেই, কারণ তারা অনুসন্ধান কাজে ঢাকার বাইরে রয়েছেন এবং সেই কারণে তারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারছেন না। দর্শক, আপনারা চাইলে আমাদেরকে ফোন করতে পারেন, আপনাদের মূল্যবান মতামত এবং মূল্যবান প্রশ্ন আমরা জানতে চাই আপনাদের কাছ থেকে। মার্জান, যে বিষয়টা আমরা কথা বলছিলাম সেটি হচ্ছে যে অপরাধগুলো কিন্তু খুবই ছোট যদি আমরা মেজার করি আর কি, কিন্তু এগুলো ইম্প্যাক্ট কিন্তু অনেক বড়। সমাজে কিন্তু এগুলো কিন্তু অহরহ ঘটছে এবং ঘটেই যাচ্ছে। আমি একটি তথ্য আপনাকে দেই, গত 7 দিনে আমাদের কাছে প্রায় 84টি ফোন এসেছে এবং তারা বলেছেন প্রত্যেকে এই ধরনের বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারিত হয়েছে। আপনারা তো অপরাধ বিজ্ঞান পড়ান, সেখানে আসলে কি ভাবে ব্যাপারটি আপনারা দেখছেন?
দেখেন, এটা আমরা অপরাধ বিজ্ঞানে পেটি ক্রাইম বলে অভিহিত করি। এটা মাত্রা হয়তো খুব মানে মানুষের পাদ প্রদীপের আলোয় আসে না, কিন্তু তার ইম্প্যাক্টটা অনেক বড় হয়। আর এটা একটা বড় কারণ যেটা হচ্ছে এখানে মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু পুরো তৃণমূল পর্যায়ের মানুষ। আপনি যদি আমাদের বর্তমান আইন শৃঙ্খলা মানে পরিস্থিতি যদি খেয়াল করে দেখেন, সেখানে কিন্তু আপনার ভায়োলেন্ট ক্রাইমের মাত্রা অনেক বেশি। আমরা হয়তো আমাদের যে পুলিশ বাহিনী বলেন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, তারা কিন্তু অনেক বেশি হচ্ছে ভায়োলেন্ট ক্রাইম নিয়ে তারা কাজ করেন। কিন্তু এই ভায়োলেন্ট ক্রাইমের বাইরে যে আরো নন ভায়োলেন্ট ক্রাইম বলেন কিংবা আপনার এই যে পেটি ক্রাইম আপনি যেগুলো বলেন, যেগুলো আরবান সেটিং এ হচ্ছে, সেসব বিষয় কিন্তু আমরা এত বেশি খেয়াল করি না। আমরা হয়তো আমাদের অপরাধ বিজ্ঞানের জায়গায় আমাদের ইন্ট্রোডাকশন টু পুলিশিং যে কোর্স বা অন্যান্য কোর্সে আমরা কম্পারেটিভ ক্রিমিনোলজি বা ক্রিমিনোলজি কোর্স আমরা এগুলো পড়াই, কিন্তু মানে যদি আপনি বাস্তবতার দিকে যান, সেখানে বাস্তবতা খুব বড় একটা আপনি এখানে একটা মানে ভিন্ন চিত্র পাবেন। আমাদের হয়তো অনেক বেশি কভারেজ আমরা হয়তো মানে ভায়োলেন্ট ক্রাইম নিয়ে দিই, খুন, সন্ত্রাস কিংবা জঙ্গিবাদ এসব নিয়ে আমরা কাজ করে থাকি, এসব নিয়ে আমরা অনেক বেশি কথা বলি। কিন্তু এর বাইরে যে অনেক অনেক ক্রাইম আছে যে আমাদের সমাজ ব্যবস্থায়, হয়তো আপনার বিদ্যুতের ল্যাম্প পোস্টে হয়তো আপনার বিজ্ঞাপন যে অমুক বাইং হাউসে লোক নিয়োগ, এমনকি আমি আপনার শেয়ার করতে পারি আপনার সাথে যে আমি কদিন আগে একটা মানে বিজ্ঞাপন দেখলাম, সেটা হচ্ছে বাংলাদেশ ফরেস্ট বিভাগে নিয়োগ, জরুরি ভিত্তিতে নিয়োগ। অথচ আপনার বাংলাদেশে কোনো সরকারি চাকরি কিন্তু এভাবে নিয়োগ হয় না, যে পত্রিকায় কোনো ছোট একটা বিজ্ঞাপন দিয়ে নিয়োগ হয় না। কিন্তু অনেক ধরনের কিন্তু এই ধরনের ক্রাইম আমরা সমাজ ব্যবস্থায় দেখি। কিন্তু আমাদের দুর্বলতা জায়গা হচ্ছে সেই জায়গাটাতে আমরা অনেক বেশি ফোকাস করে হচ্ছে ভায়োলেন্ট ক্রাইমের দিকে। এই ধরনের পেটি ক্রাইম, এই ছোট ছোট ক্রাইম, প্রতারণার শিকার হয়তো তৃণমূল মানুষ পর্যায়ে হয়, তাদের কণ্ঠস্বর হয়তো উচ্চ পর্যায়ে মিডিয়াতে সেভাবে আসে না, ফলে এই ক্রাইমগুলো কিন্তু পাত প্রদীপ আলোয় বাইরে রয়ে যায়, সামনে হয়তো আর এগুলো আসে না। এবং একটি বিষয় আপনি খেয়াল করবেন, যারা অপরাধী তারা কিন্তু খুবই মানে তারা কিন্তু অনেক মেধা খাটাচ্ছে এই সমস্ত বিষয়। তারা কিন্তু জিপি নেটওয়ার্কে চাকরি তারা বলছেন, এবং তারা কিন্তু অন্যান্য বড় বড় কোম্পানির নাম ভাঙাচ্ছেন। আপনি একটু বললেন যে ফরেস্ট্রির নাম ভাঙানো হচ্ছে। আসলে তারা আসলে কি ধরনের সাইকোলজি নিয়ে এই সমস্ত কাজগুলো করে? তাদের টার্গেট পিপল গুলো কারা থাকে আসলে? এখন যদি আপনি টার্গেট পিপলের জায়গায় চিন্তা করেন, সেটা হচ্ছে টার্গেট পিপল সমাজে একটা নিম্নবিত্ত পর্যায়ের লোকজন, যাদের হয়তো খুব চাকরি দরকার। আমি একটু আপনার যে সম্মানের প্রতিবেদনে দেখছিলাম, যাদের খুব মানে বেশি চাকরি দরকার, খুব হয়তো আপনার টাকা পয়সা আর্থিক উন্নতি দরকার, দ্রুত বড়লোক হয়ে যাওয়া দরকার, সেসব লোকজন হচ্ছে তাদের টার্গেট। আপনি খেয়াল করে দেখবেন যে আপনি যদি আমাদের সমাজ ব্যবস্থার দিকে তাকান, মানে আমাদের সমাজ ব্যবস্থায় 46% হচ্ছে আপনার গ্রাজুয়েট আনএমপ্লয়মেন্ট রেট। একজন ছাত্র সে যখন গ্রাজুয়েশন শেষ করে বের হয়, তাদের মধ্যে 46% চাকরি পায় না। এটা হচ্ছে বাংলাদেশের বেকারত্বের রেট, যেটা ব্রিটিশ কাউন্সিল দ্বারা একটা রিসার্চ আমরা পাই। যখন আপনি এই লোকগুলো চাকরি পায় না, ছেলে মেয়েগুলো চাকরি পায় না, তখন তারা তো শর্টকাট ওয়েতে তাদের আর্থিক উপার্জনের কথা চিন্তা করবে। আপনার কিন্তু সেসব জায়গা কিন্তু ভাবা দরকার আছে বলে আমি মনে করি, যে কেন তারা সেই দিকে যাচ্ছে, কারণটা কি। আর ধরেন তারা একদিকে হয়তো প্রতারণার শিকার হচ্ছে, আরেক দল হয়তো আপনার সেই প্রতারণার দিকে হয়তো ঝুঁকে যাচ্ছে শর্টকাট ইনকাম করার জন্য, দ্রুত বড়লোক হওয়ার জন্য আর কি। কিন্তু বিজ্ঞাপন নীতিমালা যে বাংলাদেশে কি রয়েছে, যে সমস্ত বিজ্ঞাপনে দেখলাম যে আপনার 7টি ফ্ল্যাট ঢাকা শহরে, চট্টগ্রামে লবণের ফ্যাক্টরি, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে চাই। দর্শক আমাদের সঙ্গে রয়েছেন। দর্শক, আপনার নামটি বলে অথবা না বলে আপনার মূল্যবান প্রশ্নটি আমাদের কাছে করুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি, আমি জামাল বলছিলাম খিলগা থেকে। জি, আমি বলতে চাচ্ছিলাম যে ঢাকা ফার্ম যেটা, জি, আপনার প্রশ্নটি শুনতে চাই আমরা। জনগণ, ছাত্রছাত্রীগুলা, যে আমি বলতে চাচ্ছিলাম যে এখানে বিজ্ঞাপন গুলা দেওয়া হয় যে ম্যানেজার নিয়োগ, এখানে দেওয়া থাকে যে মাস্টার অথবা স্নাতক অথবা এইচএসসি অথবা এসএসসি শিক্ষাগত যোগ্যতা না হলে হবে 25,000 টাকা বেতন। তাতে তো আমাদের আইন প্রয়োগকারী সংস্থা বা সচেতন যারা আছে বা অন্যান্য সংস্থাগুলো জানতে পারে যে এই বিজ্ঞাপনটা দেখলে বোঝা যাচ্ছে যে এই বিজ্ঞাপন একটা ফেক বিজ্ঞাপন। এইগুলো তো আইন প্রয়োগকারী সংস্থা এগুলো যাচাই বাছাই করতে পারে, যে রাস্তা ল্যাম্প পোস্টে দেওয়া আছে এখানে সেখানে। গ্রামের যে ছেলে মেট্রিকুলেশন পাস করে আছে ঢাকায়, ও তো অনেক কিছু জানে না, ও নিরীহ ছেলে গ্রাম থেকে, তো ও কিভাবে সচেতন হবে? ও তো সচেতন হওয়ার কোনো আপনাকে অনেক ধন্যবাদ। প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। আসলে বিজ্ঞাপন নীতিমালা নিয়ে কিন্তু কথা বলছিলাম আমরা এখানে। এই ধরনের চটকদার বিজ্ঞাপন দেওয়া কি আসলে আইনে বৈধ রয়েছে কিনা, বা রেগুলেটরি কোনো বোর্ড রয়েছে এগুলো দেখানোর জন্য? আমাদের আপনার বাংলাদেশ যে সম্প্রচার নীতিমালা, সেখানে কিন্তু এই ধরনের বিজ্ঞাপনের বিষয়ে যথেষ্ট কড়া অবস্থান আমরা দেখি। আপনি সেই সম্প্রচার নীতিমালার পাশাপাশি কিন্তু যদি আপনি আমাদের দেশের যে আইন ব্যবস্থার দিকে তাকান, যে আপনার দণ্ডবিধির যে বিভিন্ন ধারা আছে, সেখানে দেখি 406 এবং 420 ধারা কিন্তু এই ধরনের অপরাধে বিচার হওয়া সম্ভব। একই সাথে যদি আপনি খেয়াল করে দেখেন যে আমাদের অনেক অপরাধে কিন্তু এখন আপনার বিচার কাজ কিন্তু মোবাইল কোর্টের মাধ্যমে হচ্ছে। যদি আপনি মলম পার্টি দিকে বলেন, পকেট মার বলেন, কিংবা অন্যান্য পেটি ক্রাইমের দিকে বলেন, সেসব কিন্তু বিচার দ্রুত শেষ করার জন্য কিন্তু এখন আপনার ভ্রাম্যমাণ আদালতের মধ্যে বিচার করা হচ্ছে। এট দ্য সেম টাইম আপনার ধরেন যে মাদকদ্রব্যের যে বিভিন্ন বিচার কাজ, সেগুলো কিন্তু এখন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হচ্ছে।
যদি আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব অপরাধকে কমিয়ে নিয়ে আসতে চায়, তাদেরকে অবশ্যই যে মানে লেংদি সে বিচার প্রক্রিয়া না গিয়ে হয়তো একটু দ্রুত করা যায় সেই দিকে স্পিড ট্রায়ালের দিকে আসা উচিত বলে আমি মনে করি। কারণ ধরেন আপনি যখন মোবাইল কোর্টের মাধ্যমে তার বিচার করবেন, আলটিমেটলি কিন্তু তার একটা ইম্প্যাক্ট কিন্তু সব জায়গায় পড়বে। সব জায়গায় পড়বে। যদি আপনি ট্র্যাডিশনাল বিচার ব্যবস্থা জুডিশিয়ারির দিকে যান, তার হয়তো একটা মামলা হলো, সেটা আপনার বিচার কাজ শেষ হতে সে 3 বার জামিনে বের হয়ে আসে, তারপর সেই কাজে লিপ্ত হলো, আবার হয়তো তার সাজা হতে হতে 6 বা 7 বছর পরে। কারণ বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত ধরেন 28 লক্ষ মামলা কিন্তু বিভিন্ন আদালতে বিচারাধীন আছে। ফলে আমার মনে হয় যদি যে কথা মানে বললেন, দর্শক বললেন, সেই জায়গাটা অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব দেখা, কিন্তু একই সাথে তাদের দ্রুত বিচারের জায়গাটা মনে আমাদের দেখা দরকার বলে আমি মনে করি। একটু কনসাসনেস ক্রিয়েট করা দরকার কেন সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে, আসলে শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে? দেখেন, যখন আপনার মানে এইসব মানে বিজ্ঞাপনে দেওয়া হয়, সেখানে কিন্তু বলা হয় যে শিক্ষাগত যোগ্যতা না থাকলে হবে এইচএসসি পাস। যখন একটা ছেলে এইচএসসি পাস হয় কিংবা স্নাতকোত্তর বা স্নাতক পাস হয়, আমরা ধরে নিই সেই ম্যাচিউর। এখন আলটিমেটলি তার মধ্যে অবশ্যই সচেতনতা তৈরি হওয়া দরকার। কিন্তু আপনার ক্ষুধা রাজ্যে পৃথিবী গদ্যময়, যখন তার অনেক ক্ষুধা থাকে তখন তার সেই অ্যাওয়ারনেস ক্রিয়েট করে লাভ নাই। আপনার সেই গোড়ার জায়গায় যেতে হবে আর কি, তার বেকারত্ব নিরসনের জায়গাটা। যদি আপনি দেশের সামগ্রিক আর্থিক অবস্থার দিকে তাকান, যে ধরনের সমাজে একটা আপনার ডিসক্রিমিনেশন বলে, একটা শ্রেণী হয়তো অনেক দ্রুত অর্থের মালিক হচ্ছে, একটা শ্রেণী হয়তো সেই চাকরির জায়গা তার পাচ্ছে না, আলটিমেটলি কিন্তু এইসব ধরনের ক্রাইম কিন্তু বাড়বেই। কিন্তু একই সাথে আপনার যখন এই ক্রাইমগুলো বাড়বে, আমাদের সেই গণমাধ্যমের যে মানে ট্র্যাডিশনাল দৃষ্টিভঙ্গির কারণে সেই ক্রাইম কিন্তু কখনো পাত্রদ্বীপে আলোয় আসবে না। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন। দর্শক, আপনার নামটি বলে অথবা না বলে আপনার মূল্যবান প্রশ্নটি আমাদেরকে করুন। জি, আমি শরীফুল ইসলাম বলছিলাম। জি, হ্যালো। জি, প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্নটা ছিল যে আমি এরকম একবার চক্রান্ত হয়েছে, চক্রান্ত বিজ্ঞাপন দেখে মানে টাকা পয়সাও দিয়ে পরবর্তীতে আমার চাকরি হয় না, লাস্টে বিভিন্ন অপমান নিয়ে চলে আসতেছে। তো এই যে বিজ্ঞাপনগুলো ছাপানো হয়, এই বিজ্ঞাপনগুলো তো অবশ্যই সরকার জানে বা সরকারের যারা লোকজন আছে, কর্মকর্তারা আছে, তারা অবশ্যই জানে। তো এই বিষয়ে তো সরকার কোনো পদক্ষেপ নেয় না। এই জন্য কি আমি বলবো যে এটা কি সরকারেও কোনো লোক এর সাথে জড়িত কিনা, বা জড়িত থাকলে কেন মানে আমরা বাংলাদেশের থেকে মানে বাংলাদেশের নাগরিকরা কেন এরকম প্রতারিত হয়? আপনাকে ধন্যবাদ অনেক। আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। প্রশ্নের উত্তর নিয়ে ফিরছি আমরা বিরতির পরে। আমাদের সঙ্গে থাকুন, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আবারও স্বাগত টিম আন্ডারকভার লাইভে। আমরা বিরতির আগে একটি ফোন নিয়েছিলাম, সেখানে তারা প্রশ্ন করেছিলেন যে আসলে যারা এই সমস্ত বিজ্ঞাপনগুলো যে সমস্ত মাধ্যমে প্রচার হচ্ছে সেগুলো কি সরকার দেখছে কিনা, সে বিষয়ে কথা বলবো। স্যার, একটি বিষয় নিয়ে আপনি আলোচনা করছিলাম বিরতির মাঝখানে আমরা, সেটি হচ্ছে যে সমস্ত নীতিমালা রয়েছে আমাদের দেশে, যেমন আপনি একটু আগে বলছিলেন যে 420 ধারা এবং 406 ধারা মনে হয়, সেখানে কি ধরনের শাস্তির ব্যবস্থা এখানে রয়েছে? 406 আপনার শাস্তি হচ্ছে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড, আর এটা হচ্ছে জামিন অযোগ্য অপরাধ 406 ধারা। আর 407 হচ্ছে আপনার জামিনযোগ্য অপরাধ, এখানে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাদণ্ড। বাট দুটো ক্ষেত্রেই এটা হচ্ছে জামিনযোগ্য। 420 হচ্ছে জামিনযোগ্য, 406 হচ্ছে জামিন অযোগ্য। কিন্তু দুটোতে ইচ্ছা করলে মানে মাননীয় বিচারক চাইলে এখানে আপনার তিনি জামিন দিতে পারেন। কিন্তু এই আমার এত ছোট অপরাধ, ধরেন এটা সর্বোচ্চ ধরেন হয়তো 20,000 টাকার মামলা, হয়তো এটা 30,000 টাকা, সর্বোচ্চ 30 থেকে 40,000 টাকা হতে পারে, আরো বড় অ্যামাউন্ট হতে পারে। ছোট পরিমাণের অঙ্ক। একই সাথে যিনি ক্ষতিগ্রস্ত হন তিনি চিন্তা করেন আমি যে আইনে আশ্রয় নিব, আমার তো হয়তো সে আইনে আশ্রয় নিতে আমার এর চেয়ে বেশি টাকা খরচ হয়ে যাবে। আর আরেকটা পক্ষ চিন্তা করে যে হয়তো আমি এখানে আইনে আশ্রয় কেন নিব, বরং আমি এখানে যদি কোনো সমস্যায় পড়ি আইনে আশ্রয় নিতে গিয়ে আমি কেন গেলাম, সেই প্রশ্ন উত্তর দিতে হতে পারে। আমরা বলছিলাম যাদের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা অনেকে কিন্তু বলেছেন আপনারা কেন থানায় গেলেন না বা পুলিশে কেন অভিযোগ করলেন না। তারা একটি নেগেটিভ কথাই বারবারই বলেছেন, আসলে থানায় গেলে যে অনেক রকম ঝক্কি ঝামেলা পোহাতে হয়, গণমাধ্যমে সেই ব্যাপারটি জানালে অনেক ঝক্কি ঝামেলা কম পোহাতে হয়। আসলে সেই বিষয়ে আপনার কোনো মূল্যায়ন রয়েছে কিনা? অবশ্যই গণমাধ্যম হচ্ছে মানুষের একটা আশ্রয়স্থলের জায়গা। অবশ্যই গণমাধ্যমে মানুষ এখানে গিয়ে সে একটা আশ্রয় খুঁজে পায়। আপনাকে হয়তো সে যত স্বচ্ছন্দে জানাতে পারে, একজন হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্মকর্তাকে সে হয়তো ততটা মানে খুব মানে এগারলি জানাতে পারে না। এক্ষেত্রে একটা বিষয় আপনাকে জানতে বা আপনার মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনি হয়তো সেবা নিতে চাই পুলিশে, অবশ্যই ভালো সার্ভিস পাবো। আমাদের এখন আপনার মাননীয় আইজিপি কিন্তু এখন অনেক ধরনের কমিউনিটি পুলিশিং নিয়ে অনেক ভালো ভালো কাজ করছেন। দেশের প্রত্যেকটা থানা এখন কমিউনিটি পুলিশিং নিয়ে কাজ হচ্ছে। আমি একটা গবেষণা করলাম কদিন আগে, সেই গবেষণায় দেখলাম যে কমিউনিটি পুলিশিং যতটা ভালো সার্ভিস দেওয়ার কথা ততটা ভালো সার্ভিস কিন্তু দিতে পারছে না। তৃণমূল পর্যায়ে পুলিশের যে সেবা পাওয়ার যে জায়গাটা, সেটা কিন্তু স্কোপটা সেই আগের মতো সীমিত। সবার জন্য সমান আইন নয়, আইন সবার জন্য হয়তো সমান এক দৃষ্টিতে, কিন্তু আপনার এখানে যে বড় যে বিষয় সেটা হচ্ছে আপনি যতটা ভালো সেবা পাবো, একটা তৃণমূল পর্যায়ে লোকজন সেই সেবা নাও পেতে পারেন। কারণ আমাদের দেশের যে পুলিশের যে বিষয়টা সেটা হচ্ছে তারা কিন্তু এখন পর্যন্ত পুলিশ ফোর্স বা শক্তি বল প্রয়োগের প্রতিষ্ঠান। যদি আপনি
মানে যতদিন না পর্যন্ত পুলিশ সার্ভিস করতে না পারছেন, পুলিশকে সেবামূলক প্রতিষ্ঠানে কাজ করতে না পারছেন, রূপান্তরিত করতে না পারছেন, তাহলে কিন্তু ততটাই মানে তৃণমূল পর্যায়ে লোকজনের অসম্ভব হয়ে দাঁড়ায় পুলিশের কাছে সেবা পাওয়া। কিন্তু তারপরে বাংলাদেশ পুলিশ যথেষ্ট ভালো কাজ করছে। হয়তো আপনার পুলিশের আরেকটা যে চেঞ্জের যে কথা আমরা বলি সেটা হয়তো আসতে পরিবর্তন হবে, কিন্তু আপনার সেই ব্রিটিশ চিন্তা ধারণা এখন আমরা মানে পুলিশ বাহিনী বয়ে নিয়ে যাচ্ছে, সেটা থেকে বের হয়ে আসতে হবে। সেই বের যদি হয়ে না আসতে পারে তাহলে কিন্তু আপনার এই ধরনের অপরাধে বিচার পাওয়াটা, পুলিশের কাছে যাওয়ার যে আশ্রয় চাওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু সেই পিছনেই রয়ে যাবে। একটি বিষয় হচ্ছে এই সমস্ত বিষয়গুলো তো কোনো না কোনো মাধ্যমে প্রচার হচ্ছে, সংবাদপত্র হোক, সেটা ভার্চুয়াল মিডিয়াম হোক বা কোনো একটা মাধ্যমে হোক, যারা এগুলো প্রচার করছেন তাদের কি কোনো দায়িত্ব নেই? তার দায়িত্ব এড়াতে পারেন কিনা এই ব্যাপারে? আসলে আপনার অবশ্যই তার দায়িত্ব এড়াতে পারেন না। যত কথাই হোক, আপনার যখন পত্রিকায় সেটা প্রকাশিত হচ্ছে, আপনার কন্টেন্টের দায়ভার কিন্তু আপনার উপরই বর্তাবে। এখন পত্রিকায় প্রকাশিত প্রত্যেকটা কন্টেন্টের দায়ভার কিন্তু সেই সম্পাদকের উপর বর্তায়। অবশ্যই আমাদের মানে সম্পাদকদের ভাবা উচিত সেই জায়গাটাতে যে আমি যে বিজ্ঞাপন প্রচার করছি সেটা কতটাই অথেন্টিক, সেই অথেন্টিসিটির জায়গাটা ভাবা উচিত। কিন্তু বিজ্ঞাপনই কিন্তু গণমাধ্যমের একমাত্র আয়ের উৎস, আপনার কিন্তু সেই দিকে একটু তাকানো দরকার বলে আমি মনে করি। আর এই যে কোনটা আসল কোনটা নকল বিজ্ঞাপন, সেটা দায়ভার কিন্তু আপনার আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপরও বর্তায়। মানে যদি তারা সেখানে সেই মানে পরিবর্তন না নিয়ে আসতে পারে, বিচারের জায়গাটা যদি এখানে আনা সম্ভব না হয়, এক পক্ষ বিচার চাচ্ছে না, আরেক পক্ষ তো এগিয়ে আসছে না, ফলে যদি এখানে বিচারের যে সংস্কৃতিহীনতা যে সংস্কৃতি থেকে যায়, তাহলে কিন্তু আলটিমেটলি কিন্তু এখানে আপনি সেই বন্ধের জায়গাটা চিন্তা করতে পারেন না। কিন্তু সাধারণ মানুষকে মানে কি বলবো, কনসাস করার জন্য যে সমস্ত রাষ্ট্রীয় উদ্যোগগুলো গ্রহণ করা দরকার বা সামাজিক যে উদ্যোগগুলো গ্রহণ করা দরকার, সেখানে কোনো ঘাটতি দেখছেন কিনা আপনি? অবশ্যই ঘাটতি রয়েছে। এখন আপনার যত কিছুই হোক, আপনার যখন একজন ব্যক্তি সেই প্রতারণার শিকার হচ্ছেন, সে তো একটা রাষ্ট্রের নাগরিক, রাষ্ট্রের থেকে অবশ্যই সচেতন করা দরকার। বিভিন্ন ধরনের আমরা টেরোরিজম নিয়ে অনেক ধরনের মানে সচেতনতা প্রোগ্রাম, অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা দেখি। আলটিমেটলি কিন্তু এসব দিকে তাকানোর নজর মনে চলে আসছে, এখন নজর দেওয়া উচিত। কারণ আপনি যদি পত্রিকাগুলো খুলেন, দেখবেন যে তার বিজ্ঞাপনের পাতায় শুধু মোবাইল ফোনের 3G বিজ্ঞাপন, তমুক চিত্রনায়িকার পিএস বডিগার্ড দরকার, সবকিছু মিলে বিজ্ঞাপন আমরা দেখি। কিন্তু কতটা অথেন্টিসিটি আছে, কিন্তু কতটা তারা সেখানে প্রতারণা আশ্রয় নিচ্ছে, সেটা কিন্তু দেখার সময় মনে চলে আসছে। আর কতদিন আপনি এই ধরনের প্রতারণা বা পেটি টাইমকে আপনি পৃষ্ঠপোষকতা না করলে হোক, আপনি এটাকে দেখবেন, দেখেও না দেখা ভান করবেন, সেটাও মনে দেখা দরকার আমাদের। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং আমাদের সঙ্গে একজন ফোন রয়েছে। দর্শক, আপনি আপনার নামটি বলে অথবা না বলে আপনার মূল্যবান প্রশ্ন আমাদেরকে করুন। হ্যালো, জি বলবো আমি? জি, আপনার প্রশ্ন শুনতে চাই আমরা। জি বলুন। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে মারজাম স্যারের কাছে। আমি স্যারের একজন স্টুডেন্ট, টেকনোলজি ডিপার্টমেন্টের, আলামিন রহমান। তো স্যারের কাছে আমার কোয়েশ্চন যেটা হচ্ছে যে আমরা ইদানিং কিছু বিজ্ঞাপন দেখি, বিজ্ঞাপন গুলো হচ্ছে এই টাইপের যে টিউশনের বিজ্ঞাপন বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য। তো বিজ্ঞাপনটার ধরন হচ্ছে এরকম যে সেখানে বিজ্ঞাপনের লিস্ট দেয়া থাকে, একটা বড় লিস্ট, অমুক এলাকা অমুক এলাকা অমুক এলাকা, এবং অ্যামাউন্ট দেয়া থাকে 10,000, 15,000, 20,000। হ্যাঁ, তো যেটা সবচেয়ে অ্যালার্মিং জিনিসটা হচ্ছে যে এখানে যে মেয়েদের বিষয়টা বলা হয় যে মেয়েদের প্রায়োরিটি দেয়া হবে, এই ধরনের বিজ্ঞাপন আমার প্রায়ই চোখে পড়ে। কিন্তু আমি দু একটা ঘটনা এরকম শুনেছি যে এই বিজ্ঞাপন দেওয়ার নাম করে তাদের বাসায় নেওয়া হয় এবং ঠিকানা দেওয়া হয় যে আপনি এই বাসায় আসেন, এই জায়গায় আসেন, আসার পরে সেখানে বিভিন্ন ধরনের মানে ব্ল্যাকমেইলের যে ঘটনাগুলো, এটা মোটামুটি কয়েকটা ঘটনা আমাদের কানে আসছে। তো এই ব্যাপারে আসলে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট বা আমাদের অপরাধ বিশেষজ্ঞ আমার স্যার আছেন, ওনাদের মানে আপনাকে অনেক ধন্যবাদ। খুবই ছোট্ট করে উত্তরে জানতে চাই মারজান। এখন আপনার এই ধরনের বিজ্ঞাপন মানে যে প্রবণতা, সেখানে আমরা দেখি আমার সবচেয়ে বেশি ভিকটিম হয় যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, কারণ তাদের চাকরি একটা দরকার, ছোট একটা পার্ট টাইম জব দরকার। কিন্তু সেই ঘটনাগুলো ঘটছে, কিন্তু এই আপনার আগে জায়গায় আসতে হবে, ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের জায়গায় আসতে হবে। যদি আপনি এটা দ্রুত বিচার করতে না পারেন, বিচারের জায়গায় যদি আপনার ঘাটতি থেকে যায়, আলটিমেটলি কিন্তু এই ঘটনা কিন্তু বাড়বেই। আপনার অবশ্যই বিচারের দিকে নজর দিতে হবে, একই সাথে ঘটনার দিকেও। আপনাকে অনেক ধন্যবাদ। যারা আমাদের ফোন করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজকে এখানেই শেষ করবো। আগামী পর্বে একটি চমৎকার এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকে টিম আন্ডার কভার। আমাদের সঙ্গে থাকবেন, দেখবেন নিউজ 24।